ইসরায়েলের বাধ্যতামূলক সেনা না হবার প্রতিবাদে এক দুর্দমনীয় কিশোরী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। কিশোরীটি ইসরায়েলেরই ইহুদি, কিন্তু তার বিবেক অনেক উঁচু মানের। মানবতা ও ন্যায়ের পথে সংগ্রামের জন্য মন কাঁদে তার। তাই তো নিজে ইসরায়েলি হয়েও, খোদ ইহুদি বংশধর হয়েও গাজায় ইসরায়েলের বর্বরতার জন্য প্রতিবাদী হয়ে উঠেছে। শত ভয়েও সে ইসরায়েলের হয়ে গাজার বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে অপারগতা দেখিয়েছে। তবে ইসরায়েলি বাহিনীও কম যায় না। তারা ওই কিশোরীকে নানাভাবে চরম নাস্তানাবুদ ও নির্যাতন করেছে। বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করে গাজা যুদ্ধকে হলোকাস্ট হিসেবে নিন্দা করেছেন এক ইসরায়েলি কিশোরী। এখানেই শেষ নয়, ফিলিস্তিনিদের ওপর নিপীড়নে ইসরায়েলি সমাজকে সহযোগী হিসেবেও বর্ণনা করেছে সে। আর এসব অভিযোগে ওই ইসরায়েলি কিশোরী এখন করুণ পরিণতির মুখোমুখি। রোববার ২৬ অক্টোবর থেকেই তাকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে নিজেই জানিয়েছে ওই কিশোরী। খবর প্রেস টিভির। ড্যানিয়েল ওল্টার্স নামের ওই কিশোরী গত ২৩ অক্টোবর এক্সে দেয়া ২৫ পোস্টের একটি থ্রেডে জানিয়েছে তার এইসব সিদ্ধান্ত তিনি নৈতিক বাধ্যবাধকতা থেকে নিয়েছেন, কারণ এটি সবচেয়ে মানবিক কাজ। ওল্টার্স লিখেছে, শিশুদেরকে অনাহারে মারা, পুরো গ্রামকে সহিংসভাবে উচ্ছেদ করা এবং বেসামরিক লোকদের নির্যাতন শিবিরে পাঠানোর মুখে এছাড়া অন্য কোনো বিকল্প নেই। ওল্টার্স জানায় যে সে একসময় ইয়েশ আতিদ যুব আন্দোলনের সদস্য ছিল এবং বিশ্বাস করত যে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। তবে একটি মিশ্র বোর্ডিং স্কুলে তার ফিলিস্তিনি সহপাঠীদের ওপর নির্যাতন প্রত্যক্ষ করার পর তার সেই দৃষ্টিভঙ্গি ভেঙে পড়ে। কিশোরী উল্লেখ করেছে, সামরিক পোশাক আমার সহপাঠীদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের ওপর চলমান নিপীড়নের প্রতীক। সূর্য এই ব্যাখ্যা দিয়ে ইসরায়েলি সমাজ ও রাজনীতিরও নিন্দা করেছে যে ডানপন্থী থেকে কট্টর ইহুদিপন্থী সমগ্র রাজনৈতিক পরিসর তথাকথিত ইসরায়েলি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতার শর্ত আরোপ করে। আর এ ধারণাটি সে প্রত্যাখ্যান করেছে। তার ভাষ্যে, যে সত্তা তথা ইসরায়েলের নিরাপত্তার জন্য অন্য মানুষদের ধ্বংস করা প্রয়োজন, তার নিরাপত্তার কোনো অধিকার নেই। সূর্যের মতে, যেসব মানুষ অন্য মানুষের ওপর হলোকাস্ট করার জন্য নিজেদেরকে সংকল্পবদ্ধ করে, তাদের আত্মনিয়ন্ত্রণের কোনো অধিকার নেই। সূর্য নামের এই কিশোরী কেবল ইসরায়েলি সেনাদের ওপরই নয়, বরং তাদের সমর্থনকারী নাগরিক সমাজের ওপরও সরাসরি দায় চাপিয়েছে। তার ভাষায়, গাজায় ৭৭ বছর ধরে দখলদারিত্ব এবং ২ বছর ধরে চালানো গণহত্যার পর ইসরায়েলি সমাজ এখনও তার সৈন্যদের বীর হিসেবে সম্মানিত করে। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে কিশোরীটি। আরও লিখেছে, নাগরিক অবাধ্যতার পরিবর্তে ইসরায়েলি এনজিও এবং নাগরিকরা যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি নাগরিক মেরুদণ্ড তৈরি করেছে। শুল্টজ জোর দিয়ে জানায়, এই সমস্যার মূলে রয়েছে ইহুদিবাদ, যাকে সে মানসিক বিকারগ্রস্ত জাতীয় উগ্রতাবাদ হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলি এই কিশোরী জোর দিয়ে জানায়, ইসরায়েলের সমস্ত প্রতিষ্ঠান কয়েক দশক ধরে দখলদারিত্ব এবং বর্ণবাদের ফলে সৃষ্ট হত্যা এবং রক্তপাতে গভীরভাবে জড়িত। যতক্ষণ পর্যন্ত না ইহুদিবাদ তার অবিচ্ছেদ্য নীতি থেকে সরে আসছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি সমাজের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করে কিশোরীটি। এদিকে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ২ বছর ধরে চালানো এই আগ্রাসনের অবসান হয়েছে এ মাসের শুরুতেই হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে। তবে যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক সুনামির কবলে পড়েছে দখলদার ইসরায়েল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ কারিভ।
সম্প্রতি দেশটির পার্লামেন্টে অর্থাৎ নেসেটে পেশ করা এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের শুরুর দিক থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত 1,25,000-এরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বিদেশে পাড়ি জমিয়েছেন, যা এত অল্প সময়ে মানব সম্পদের দিক থেকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে। গত 20 অক্টোবর ইসরায়েলি পার্লামেন্টের ইমিগ্রেশন ও অ্যাবজর্পশন কমিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয় 2022 সালের শুরু থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের নিট অভিবাসন ভারসাম্য অর্থাৎ যারা স্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন কিন্তু ফিরে আসার পরিকল্পনা নেই তাদের সংখ্যা থেকে দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তনকারীদের বাদ দিলে 1,25,200 জনের হ্রাস দেখা গেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয় গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এই স্থায়ী দেশ ত্যাগের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন গাজার যুদ্ধ চলমান থাকা 2025 সালেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। ওই কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য গিলাদ কারিভ বলেন, এটি কেবল অভিবাসনের ঢেউ নয়, এটি এক প্রকার সুনামি যেখানে ইসরায়েলিরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। কনেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রস্তুত করা ওই প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে প্রায় 59,400 ইসরায়েলি দেশ ছেড়েছেন। 2023 সালে এ সংখ্যা বেড়ে সর্বোচ্চ 82,800 জনে পৌঁছায়। 2024 সালের প্রথম 8 মাসে প্রায় 50,000 জন দেশ ত্যাগ করেছেন। এর তুলনায় 2009 থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা ছিল প্রায় 40,500 জন। উল্লেখ্য, ইসরায়েল 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে, যে আগ্রাসনে প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হন। 2 বছরের মাথায় চলতি মাসের শুরুতে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভয়াবহ এই আগ্রাসনের অবসান ঘটেছে। তবে দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ায় সেখানে শান্তির সম্ভাবনা অনিশ্চয়তার আবরণে ঢেকে গেছে। গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হামাসের সঙ্গে এই ভঙ্গুর সমঝোতা টিকিয়ে রাখতে মার্কিন দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা সিটির তুফা এলাকার পূর্বাংশ আল শাফে 2টি ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তারা নিজেদের বাড়ি দেখে ফেরার পথে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা এমন সন্ত্রাসীদের দিকে গুলি চালিয়েছে যারা সুজাইয়া এলাকায় তথাকথিত হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে গিয়েছিল। এই হলুদ সীমারেখাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 অক্টোবর প্রকাশিত মানচিত্রে নির্ধারিত, যেখানে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পিছু হটে অবস্থান করছে। গাজা সিটির বাসিন্দারা জানান পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় সীমারেখাটি কোথায় তা বোঝা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা সামির, যার বয়স 50, তিনি বলেন, আমরা মানচিত্র দেখেছি কিন্তু বাস্তবে কোনো সীমারেখা খুঁজে পাওয়া যায় না। গাজায় ক্রমবর্ধমান প্রাণহানির মধ্যে ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জন্য দায়ী করছে। রোববার 19 অক্টোবরের ইসরায়েলি বিমান হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু। ইসরায়েল দাবি করেছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় তাদের 2 সেনাকে হত্যা করায় এটি প্রতিশোধমূলক হামলা। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে তাদের কোনো ইউনিটের সঙ্গে যোগাযোগ নেই এবং ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাও নেই। তারা অভিযোগ করেছে ইসরায়েল অজুহাত তৈরি করে যুদ্ধ পুনরায় শুরু করতে চাইছে। এদিকে রেড ক্রস হামাসের কাছ থেকে আরও এক ইসরায়েলি বন্দীর লাশ গ্রহণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। রোববার ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের হুমকি দিলেও পরে জানায় যুদ্ধবিরতি বাস্তবায়ন আবার শুরু করা হয়েছে। তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন গাজায় সাহায্য পৌঁছানো এখনও বাধাগ্রস্ত হচ্ছে। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজুম বলেন গাজায় প্রবেশের পথে একাধিক চেকপোস্ট সাহায্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে, ফলে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে আছে। অবিরত সহিংসতার মধ্যে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইসরায়েল পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আগামী মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট
জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স ইসরায়েল সফরে যাবেন। চুক্তির পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনাদের আরও পিছু হটা এবং আন্তর্জাতিক সহায়তায় গাজার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে হামাস ও তাদের মিত্র সংগঠনগুলো এই পরিকল্পনায় বিদেশি প্রশাসন প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণের আহ্বানও নাকচ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামাসের ভেতরে কিছু বিদ্রোহী উপাদান রয়েছে যা সংগঠনের নেতাদের ঠিক করতে হবে। ট্রাম্প বলেন, তাদের ভালো হতে হবে, না হলে তারা নিশ্চিহ্ন হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা এতে অংশ নেবে না। যুদ্ধবিরতির পর গাজায় হামাস নিরাপত্তা বাহিনী আবারও রাস্তায় টহল দিচ্ছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ট্রাম্প বলেন, হামাস কয়েকটি ভয়ঙ্কর গ্যাং ধ্বংস করেছে, যা আমি মেনে নিতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।